instead. Like cats, snow leopards are super playful and energetic. They can spend the whole day playing around. When there's no toy, they'll even grab their own tail and use it as one. That big fluffy tail isn't just for fun. It can sweep the ground to wheel and work. And more importantly, it helps them balance, so they can easily handle cliffs, ridges, and all sorts of rugged terrain. What's even more fascinating is that snow leopards are friendly toward humans. In zoos, some will even press up against the glass, letting you give it a little pet. The cutest thing of all, if a snow leopard accidentally upsets its playmate, it will actually go up and ask for forgiveness. Snow leopards are also very sensitive. When they enter a new environment, the first thing they do is quietly observe. If they sense something's off, they bolt right away. Sometimes even rabbits, their usual prey, can scare them, and a tiny toy might startle them too. That's why snow leopards have a funny nickname, Tigger, just how skittish are they? Well, sometimes a snow leopard cub will try to sneak up and scare its mom, but both end up frightening each other instead. Like cats, snow leopards are super playful and energetic. They can spend the whole day playing around. When there's no toy, they'll even grab their own tail and use it as one. That big fluffy tail isn't just for fun. It can sweep the ground to wheel like a broom. And more importantly, it helps them balance, so they can easily handle cliffs, ridges, and all sorts of rugged terrain. What's even more fascinating is that snow leopards are friendly toward humans. In zoos, some will even press up against the glass, letting you give it a little pet. The cutest thing of all, if a snow leopard accidentally upsets its playmate, it will actually go up and ask for forgiveness. Leopards are actually very আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে কেউ একটু এসএমএস করেন তো দ্রুত যুক্ত হওয়ার জন্য। গ্রুপে এসএমএস করেন। শিলা কেমন আছেন? রুকসানা আপু কেমন আছেন? রুকসানা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি এই যে গতদিন যে আলহামদুলিল্লাহ। পরীক্ষা নিলাম, আপনি পরীক্ষা দিলেন না কেন? আমি পরীক্ষা তো পাচ্ছি না, এই জন্য আমি বলবো না আপনাকে। কি প্রশ্নগুলো যেন কেমন আমি পাচ্ছি না, বুঝতে পারতেছি না আমি। কোন প্রশ্ন বুঝতে পারতেছেন না? এই যে পরীক্ষার এই যে প্রশ্নগুলো যে দেন। তাহলে আমাকে বলবেন না? আসলে বলবো বলে আর বলা হয় না, একটু ব্যস্ত ছিলাম তো। যখনই প্রয়োজন আসলে হয় তখনই আমাকে কল এই জন্য দিবেন। পরীক্ষা দেওয়া হয় নাই। তখনই জি আমাকে কল দিবেন। জি। আচ্ছা, আগামীকাল আপনি মানে দুপুর 12টার পরে আমাকে ফোন দিয়েন একটা, ঠিক আছে?
জি দুপুর 12টার পরে ফোন দিয়ে আমি বিস্তারিত বুঝাই দেবো না। জি জি। তারিন কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন, মিরাজ কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা কেমন আছেন? মিম? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার এই গত দিনের প্রশ্ন মনে হয় একটু বেশি সহজ হয়ে গিয়েছিল নাকি, বলেন তো? না, সহজ হয়েছে বলতে কি, ধারা তো অল্পই, এবং প্রত্যেকটা ধারা থেকে মোটামুটি কোশ্চেন আসছে, তো আমরা ওইভাবে পড়ছি ভালো করে। পরে হয়েছে ঘুরাই ফিরাই, তারপর একটু কনফিউশন ছিল, মানে মাঝে মাঝে ওই যে তামাদি মেয়াদটা নিয়ে একটু কনফিউশন হয়েছে, এরকম আর কি। আচ্ছা, না, কঠিন হয়েছে ভালোই, কিন্তু তার আমরা মানে পড়ছি ভালো করে। তার মানে আপনারা ভালো পেরেছেন। আপনারা ভালো পেরেছেন, এই জন্য ভালো নম্বর পেয়েছেন। আমার প্রশ্ন কঠিনই হয়েছে। যাক, মাশাল্লাহ, শুনে ভালো লাগলো। আমার কথা এবং আমার কমান্ড যারা মানবে তারা ভালো করবে এবং আইনজীবী হবে। আর যারা শুনবে না, যারা এই একদিন পড়বে আর একদিন পড়বে না, ফাঁকি দিবে, ফাঁকিবাজি করবে, তাদের কপালে আবার দ্বিতীয়বার বার কাউন্সিল তাদের ডাকবে। ডাকে বলবে যে বাবা বা মা তুমি বসো, বসে আবার পরীক্ষা দাও। ঠিক আছে? সুতরাং আপনারা কালক্ষেপণ করবেন না। আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন। আর আমি যেভাবে বলি আমার পুরো কমান্ড 100% ফলো করার চেষ্টা করবেন। আপনারা যখন আইনজীবী হবেন না, তখন আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সব কিছু কি টাকায় দিয়ে নির্ধারিত হয় বলেন? আপনাদের সাথে যে সম্পর্ক তৈরি হচ্ছে, যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে, এটা কি আপনার, এই যে একটা যোগাযোগ, একটা পরিচয়, এটা তো আসলে আর ওই শুধুমাত্র কোনো অন্য কোনো কারণে না, বা একটা কারণে কখনো হয় না। সো আপনাদের সাকসেস, আপনাদের যখন আপনার আইনজীবী হয়ে ভালো প্র্যাকটিস করবেন, বড় বড় মামলা সলভ করবেন, তখন কিন্তু আমার ভালো লাগবে। সুতরাং আপনারা খুবই কেয়ারফুললি এবং আমি যেভাবে বলতেছি ঠিক এভাবেই আপনারা পড়তে থাকবেন, এবং এভাবেই আপনারা আইন পেশায় আসবেন, এবং যতজন আছেন প্রত্যেকেই এই বছরে আইনজীবী হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় যে ক্লাস শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, ক্লাস শুরু করে দেওয়া উচিত। আমি কয়েকজনকে আমি পাচ্ছি না, যেমন লোকমান ভাই রেগুলার ক্লাস করে, তাকে পাই নাই। তারপরে সমস্যা হয় না এক সময়। আমার তো লোডশেডিং ছিল এতক্ষণ, আমি এর জন্য তো দেরিতে জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা। আর স্যার, আমি একটু দেরিতে আসছি, আমার অনেক মাথা ব্যথা ছিল। ও আচ্ছা আচ্ছা। আপনাদের আমি বলেছি যে ক্লাস টাইম যেটা থাকবে ওই টাইমটা আপনারা ফ্রি থাকবেন। ঠিক আছে, একদম জাস্ট টাইমে চলে আসবেন। সমস্যা সবারই হয়তো দু একদিন এক একজনের থাকবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন অন টাইমে ক্লাসে আসার জন্য। আমি কয়েকজনকে একটু মেনশন করলাম যাতে তারা একটু দ্রুত যুক্ত হইতে পারে। আমরা আজকে সাক্ষ্য আইন পড়াবো। সাক্ষ্য আইন আজকে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য।
আমি কোর্ট থেকে আজকে আসছি 9টা 20 মিনিটে। কোর্ট থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে আপনাদের ক্লাসে আসছি। আর গিয়েছিলাম সকাল 7টা 20-এ। ফাইলিং ছিল, একটা গুরুত্বপূর্ণ মামলা ফাইলিং ছিল, এই জন্য সকালেই যাওয়া লাগছে। সো আপনাদের পড়ালেখা এবং অন্যান্য কোনো বিষয়ে যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সেই বিষয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ পরিশ্রম করার বা পরিশ্রম করতে বদ্ধপরিকর। সেজন্য আমি আমার দায়িত্ব যখন পরিপূর্ণভাবে পালন করব, তখন আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। এক একটা প্রশ্ন করতে অনেক সময় লাগে, চিন্তা ভাবনা করে তারপরে আপনার ক্রিটিক্যাল প্রশ্ন সেট করা অনেক সময়ের ব্যাপার। সো আমি এত কষ্ট করে প্রশ্ন করব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করব, তখন যদি আপনারা যদি রেগুলার যদি পরীক্ষা না দেন, আপনাদের ফিডব্যাক যদি আমি না পাই, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য একটা দুঃখজনক বিষয়। তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক দেখলাম যে মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছেন আপনারা। যারা পরীক্ষা দিয়েছেন ভালো নাম্বার পেয়েছেন, এজন্য বিষয়টা ভালো লাগছে। আর আমি কিন্তু যথেষ্ট সময় দিয়ে আপনাদের এক একটা পরীক্ষা নিই, এক একটা সময় দিয়ে আপনাদের আমি পরীক্ষা নিই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই সময়টুকু প্রপারলি কাজে লাগাবেন। যখন আপনারা সময়টুকু প্রপারলি কাজে লাগাবেন, তখন আপনারা সেই সময়ের বেনিফিট পাবেন। আচ্ছা, আমি আজকে আপনাদের 135 ধারা থেকে শুরু করব। আমরা 134 ধারাতে কি পড়েছিলাম, কারো কি মনে আছে? বলেন তো, কে বলবেন দেখি আপনারা কতটুকু অ্যাক্টিভ। বলেন, না দেখে বলবেন, দেখে বলবেন না। যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করব তখন সিটিং করবেন না, যখন আপনারা পরীক্ষা দিবেন তখন আপনারা সিটিং করবেন না, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। নিজের পায়ে নিজে কুড়াল মারিবেন না। যদি মারেন, সেই কুড়ালের আঘাতের ব্যথা আপনাদের নিজেদেরই সহ্য করিতে হইবে। সুতরাং নিজের পায়ে কেউ নিজে কুড়াল মারিবেন না, আঘাতের ব্যথা সহ্য করিতে পারিবেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন, 34 ধারাতে কি ছিল? চৌত্রিশ ধারাতে ছিল সাক্ষীর সংখ্যা নাম্বার, সাক্ষীর সংখ্যা ছিল। সাক্ষী কতজন হবে? আমরা 34 ধারাতে পড়েছি বা বলেছিলাম যে একটা মামলা প্রমাণ করার জন্য একাধিক সাক্ষীর প্রয়োজন হয় না। একজন সাক্ষী যদি মেরিটফুল হয়, সেই একজন সাক্ষীর উপর নির্ভর করে বিচারক কী করতে পারে, রায় ঘোষণা করতে পারে। এবং ওই রায়টা অবৈধ হবে না, ওই রায়টা কম গুরুত্বপূর্ণ হবে না। তাহলে মূল কনসেপ্ট কি আসতেছে যে সাক্ষী একজন হোক, দুইজন হোক, তিনজন হোক আর চারজন হোক, এইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সাক্ষী প্রকৃত একজন সাক্ষী কতটুকু দরকার। ম্যারিটফুল, সেই সাক্ষীর কতটুকু ম্যারিটফুল, সেই ম্যারিটের উপর ডিপেন্ড করবে। আর একজন সাক্ষীও যদি হয়, যদি ম্যারিট থাকে, তাহলে তার গুরুত্ব অনেক বেশি। এইবার আমি চলে যাব আপনার 35 ধারাতে। সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করার ক্রম, অর্ডার অফ প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেস। এই 135 ধারাতে বলতেছে প্রচলিত রীতি ও আইন অনুসারে কি করবে, এই সাক্ষীগণকে উপস্থাপন করবেন এবং আদালতের স্বাধীন ক্ষমতা দ্বারা কি করবেন, এই সাক্ষ্য গ্রহণের ক্রম এবং আপনার উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণের যে পদ্ধতি আছে এগুলো মেনটেন করবেন। এখন ধরেন যে এই 1 নাম্বার পয়েন্ট আমি বললাম যে সাক্ষ্য গ্রহণের যে রীতিনীতি আছে বা প্রচলিত যে আইন আছে সেটাকে অনুসরণ করবেন। তারপরে গিয়ে যদি এই ধরনের কোনো রীতিনীতি না থাকেন, তখন বিচারক তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তখন ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন।
we know that customs is more powerful than law. When you are reading academic subjects, then I think your teachers must teach you that statement that customs is more powerful than law. মানে রীতিনীতি বা প্রথা আইনের চেয়েও শক্তিশালী। তাহলে এখানে দেখেন আমরা এখানে পাচ্ছি প্রচলিত রীতিনীতি এবং আইন অনুসারে কি করবেন, সাক্ষীগণের উপস্থিতি এবং সাক্ষ্য গ্রহণের যে আছে সেটা মেনটেন করবেন। এখন এইটা আপনার 35 ধারা থেকে যায়, একবার দুইবার রিডিং পড়বেন, দুইটা পয়েন্ট পড়বেন আপনাদের। তারপর আমি চলে যাব 137 ধারাতে। 137 ধারাতে বলতে জবানবন্দি, জেরা এবং পুনর্জবানবন্দি। এই জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি এবং পুনর্জেরা এইগুলোর সংজ্ঞা দেওয়া আছে 137 ধারাতে। সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে? 137 ধারাতে। সেক্ষেত্রে আপনাদের যদি পরীক্ষাতে আসে যে জবানবন্দির সংজ্ঞা কত ধারাতে দেওয়া হয়েছে, তখন আপনারা কি উত্তর করবেন? যে 137 ধারা। 37 ধারা। ঠিক আছে। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে জেরার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে? 137 ধারাতে। আবার যদি প্রশ্ন আসে পুনর্জবানবন্দির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে, তখন কি করবেন? যে এটা উল্লেখ করবেন যে 137 ধারা। এখন আমাদের মূল যে আপনার জেরা কাকে বলে, তারপরে জবানবন্দি কাকে বলে, পুনর্জেরা কাকে বলে, যদিও পুনর্জবানবন্দি আছে, পুনর্জেরা নাই, কোডিফাইড নাই, তারপরেও আমরা সেটা পড়ে থাকি। জবানবন্দি যেমন ধরেন আমাদের মাঝে এই যে রুহুল আছে, ঠিক আছে, রুহুল হচ্ছে একজন আইনজীবী, ঢাকা জজ কোর্টের সে আইনজীবী। তার কাছে একটা মামলা আছে। কিসের মামলা আছে? যৌতুকের মামলা আছে। যৌতুকের মামলা আছে। এই যৌতুকের মামলা যখন রুহুল ফাইলিং করেছে, এই যৌতুক নিরোধ আইন 2018 সালের 3 ধারার অধীন রুহুল একটা মামলা ফাইলিং করছে। এখন এই মামলার সাক্ষী আছে 4 জন। এখন এই সাক্ষী দায়ী কারা? একটা মামলার সাক্ষী দায়ী কারা বলেন তো? একদম জেনারেল সেন্সে বলবেন যে সাক্ষী দায়ী কারা? বিবাদী মানে বাদী। হ্যাঁ, যারা বলতে চাই বা প্রমাণ করতে চাই যে এই কাজটা, এই অপরাধটা আসামিদের দ্বারা সংগঠিত হয়েছে, তাহলে এখন বাদী আপনার 1 নম্বর সাক্ষী হচ্ছে যে বাদী তো আপনার মেন ভূমিকা পালন করবে যে আসামিরা এই অপরাধটা সংগঠন করেছে। এই বাদীর সমর্থনে আরও 2-3 জন 4 জন সাক্ষী থাকে। এখন রুহুল হচ্ছে আপনার বাদী পক্ষের আইনজীবী, একজন মেয়ের আইনজীবী। এখন মামলাটা প্রথমে সমন দিয়েছিল, পরবর্তীতে বিবাদীরা হাজির হয়েছে, হাজির হয়ে আপনার তাদের জবাব দাখিল করেছে। পরবর্তীতে আপনার কগনিজেন্সে নিয়ে মামলাটা সাক্ষী স্টেজে পাঠিয়ে দিয়েছে। এই সাক্ষী স্টেজে পাঠিয়ে দেওয়ার পরে প্রথম হচ্ছে আপনার সাক্ষী দিতে আসছে। কে সাক্ষী দিতে আসছে? এই যে ধরেন আপনার রুকসানা বেগম নামের এক আপু, উনি হলো মামলা করছেন। এই রুকসানার অ্যাডভোকেট রুহুল। এখন রুকসানা আপনার প্রথম কোর্টে আসছে সাক্ষী দিতে। যখন প্রথম সাক্ষী দিতে আসছে, এই রুকসানাকে যখন রুহুল আপনার তার বক্তব্য নিবেন, এই যে রুকসানার বক্তব্য নিবেন, রুহুল যখন নিবেন তখন সেটা হবে জবানবন্দি। আর এই যৌতুকের মামলার আসামি ধরেন যে আপনার, এই মামলার আসামি ধরেন যে আপনার আব্দুল খালেক নামের একজন, সেই ব্যক্তি হচ্ছে আপনার এই যৌতুকের মামলার আসামি। আর এই রুহুলের অপোজিটের অ্যাডভোকেট হচ্ছে আপনার মুক্তা। মুক্তা হচ্ছে রুহুলের অপোজিটের আইনজীবী। এখন এই মুক্তা যখন এই রুকসানার আপনার সে যে জবানবন্দি দিয়েছে,
এই জবানবন্দিটা আপনার কি করবেন, খণ্ডন করবেন, প্রশ্ন করবেন, তারপরে আপনার সে যে জবানবন্দি দিয়েছে সেটা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবেন, বা বিরুদ্ধ পক্ষের আইনজীবী যখন সাক্ষ্য গ্রহণ করে সেটাকে বলা হয় জেরা। তাহলে আমরা দেখলাম যে স্বপক্ষের আইনজীবী কর্তৃক যখন সাক্ষ্য গ্রহণ করে সেটাকে জবানবন্দি বলা হয়, আর বিরুদ্ধ পক্ষের আইনজীবী যখন এই আপনার সাক্ষ্য গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে কি জেরা। এই জেরার পরে আপনার পুনরায়, এই জেরার পরে পুনরায় যদি বাদীর কোনো বক্তব্য থাকে, এই জেরাতে যে যে বিষয়গুলি স্পষ্ট হয়েছে, এই স্পষ্ট বা অমীমাংসিত, বা আপনার এই রুকসানা আপু আপনার যেটা বলার দরকার ছিল সেটা বলতে পারে নাই, গুছায় কথা বলতে পারে নাই, তখন রুহুল বিচারকের কাছে বলল যে সম্মানিত বিজ্ঞ আদালত, এই আমার ক্লায়েন্ট, আমার মক্কেল, সে যে বক্তব্য দিয়েছে সে আসলে পরিপূর্ণভাবে আপনার বক্তব্য দিতে পারে নাই, সে একটু নার্ভাস ফিল করছিল, এই জন্য সে স্পষ্টভাবে প্রকৃত ঘটনা সে বলতে পারে নাই। আমরা পুনরায় আবার কি করব, এই জোরাতে যে বক্তব্য দিয়েছে সেটাকে আমরা স্পষ্ট করব। এই স্পষ্ট করাটাকেই বলা হচ্ছে পুনর্জবানবন্দি। পুনর্জবানবন্দি। এখন এই পুনর্জবানবন্দির পরে যখন এই বিবাদী পক্ষের আইনজীবী বলবেন যে তারা যে পুনর্জবানবন্দি দিয়েছে, ওই পুনর্জবানবন্দিতে এরকমের কিছু কথা তারা নতুন করে তুলে ধরছে যে বিষয়গুলো জেরা করা প্রয়োজন, তাহলে এই পুনর্জবানবন্দিকে যখন আবার বিরুদ্ধ পক্ষের আইনজীবী সাক্ষ্য নেয় সেটাকে বলা হচ্ছে পুনর্জেরা। তাহলে আমাদের প্রথমে কি আসতেছে, জবানবন্দি, তারপরে জেরা, তারপরে পুনর্জবানবন্দি, তারপরে আবার জেরা। তাহলে আমরা প্রথমে পাইলাম কি এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফকে বলা হচ্ছে জবানবন্দি, আর ক্রস এক্সামিনেশনকে বলা হচ্ছে আপনার জেরা, আর রি এক্সামিনেশনকে বলা হচ্ছে পুনর্জবানবন্দি, আর রি ক্রস এক্সামিনেশনকে বলা হচ্ছে কি পুনর্জেরা। তাহলে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, পুনর্জেরা, এই চারটা বিষয় বুঝতে পারেন নাই কে আমাকে বলেন। এনিওয়ান? যদি কেউ বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। সুন্দর বুঝে ঠিক আছে, তাহলে আমি 38 ধারাতে চলে যাই। এইখান থেকে আপনার প্রশ্ন আসবে কি কি, যে এই জেরার জবানবন্দি, পুনর্জবানবন্দি এর সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে। ঠিক আছে, এখন 38 ধারাতে বলতেছে সাক্ষ্যের ধারাবাহিকতা বা ক্রম, অর্ডার অফ এক্সামিনেশন। এই সাক্ষ্যের ধারাবাহিকতার ক্রম, এটা বলতে বোঝাচ্ছে যে প্রথমে কি করবেন বিচারক, প্রথমে কি জেরা নেবেন, নাকি প্রথমে পুনর্জবানবন্দি নেবেন, নাকি প্রথমে পুনর্জেরা নেবেন। এই ধারাবাহিকতা মেনটেন করবে কিভাবে, বা কোন সিকোয়েন্সে আপনার এইটা মেনটেন করবেন। তাহলে আমরা সিকোয়েন্সটা বলি। দেখেন, অবশ্যই জেনারেল সেন্সে আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমেই নিবে কি জবানবন্দি নেবেন, তারপরে কি নেবেন, জেরা করবেন, তারপরে যে আবার পুনর্জবানবন্দি নেবেন, তারপরে আবার পুনর্জেরা করবেন। তাহলে এই সিকোয়েন্সটা আপনাদের মনে রাখতে হবে। আর এই সিকোয়েন্সটা বলা হয়েছে কত ধারাতে, 138 ধারাতে বলা হয়েছে। 138 ধারাতে বলা হয়েছে কি বলা হয়েছে, যে সাক্ষ্যের ধারাবাহিকতা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখেন, এই জবানবন্দি এবং জেরা প্রাসঙ্গিক বিষয়ে হইতে হবে। অবশ্যই সেটা কি হবে, প্রাসঙ্গিক বিষয় হইতে হবে। তবে জবানবন্দিতে যে সাক্ষী দেওয়া হয়েছে তার বাইরেও জেরা করা যায়, তার বাইরেও জেরা করা যায় যদি ওই ঘটনাটা প্রমাণ করার জন্য অন্য কোনো ঘটনা প্রাসঙ্গিক হয়ে যায়। তারপর দেখেন, জেরা করার স্বপক্ষের আইনজীবী পুনরায় পুনর্জবানবন্দি গ্রহণ করলে ওই সাক্ষীকে পুনরায় কি করা যায়, জেরা করা যায়।
ওটাকে পুনরায় জেরা করা যায়। তাহলে আমরা সিকোয়েন্স কি পাইলাম? 1 নম্বর কি? জবানবন্দি। 2 নম্বর জেরা। 3 নম্বর আমার সাথে বলেন বা আপনারা বলেন, আমি বলার আগে বলেন। 3 নম্বর কি? 1 নম্বর জেরা, 3 নম্বর হলো পুনর্জেরা না পুনর্জবানবন্দি। আবার বলেন। জবানবন্দি, 1 প্রথম নম্বর জবানবন্দি, জবানবন্দি, 2 নম্বর পরে হলো জেরা, জেরা, বন্দি। আর 3 নম্বর হলো পুনর্জবানবন্দি, 4 নম্বর হলো পুনর্জেরা। ইয়েস ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আমরা এই যে 38 ধারা থেকে এই বিষয়গুলো পাইলাম যে কোন ক্রম অনুসারে আপনার সাক্ষ্য গ্রহণ করবেন। তাহলে 37 ধারা আমরা গুরুত্বপূর্ণ একটা ধারা পাইলাম, সংজ্ঞাগুলো আমরা শিখলাম যে জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, আর পুনর্জবানবন্দি কাকে বলে, পুনর্জেরা কাকে বলে। 38 ধারাতে পাইলাম যে কোন ধারাবাহিকতায় আপনার সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষী বলতে বোঝায় যে সাক্ষ্য প্রদান করবেন, আর সাক্ষ্য বলতে বোঝায় এই সাক্ষ্যর মধ্যে কিন্তু আপনার এই জেরা, জবানবন্দি সবগুলো কিন্তু ইনক্লুডেড। সাক্ষ্য এক জিনিস আর সাক্ষী আরেক জিনিস, ঠিক আছে? সাক্ষ্য এক জিনিস আর সাক্ষী আরেক জিনিস। কোর্ট কাচারিতে অনেকেই দেখি যে আপনার সাক্ষী আর সাক্ষ্য কাকে বলে এইটুকু আপনার মেমোরাইজ করতে পারে না বা বলতে পারে না। কোন সময় সাক্ষী বলবে আর কোন সময় সাক্ষ্য বলবে এইটুকু তারা বলতে পারে না। তো এখন আপনাদের অবশ্যই এই বিষয়গুলোতে একটু লক্ষ্য রাখতে হবে যে কোনটা সাক্ষী, কোনটা সাক্ষ্য, কোনটা জবানবন্দি, কোনটা জেরা, কোনটা পুনর্জেরা, ঠিক আছে? এই যে যারা নতুন যুক্ত হয়েছেন, আমার এই যে 27 মিনিটের ক্লাস হয়েছে, আপনারা অবশ্যই অবশ্যই এই শুরু থেকে 27 মিনিট পর্যন্ত ক্লাস করবেন। অন্তত তারা এই 27 মিনিট পর্যন্ত রেকর্ড ক্লাস করবেন। এইবার ধরেন 39 ধারাতে আমি চলে যাব। যেহেতু আজকে আমি সাক্ষ্য আইন শেষ করার জন্য একটা মনস্থির করেছি, সেজন্য আমি আসলে অন্যদিকে অতিরিক্ত টাইম স্পেন্ড করছি না। দলিল দাখিলের জন্য ব্যবহৃত ব্যক্তির জেরা। যে ব্যক্তি আপনার কোনো আদালতে কোনো ব্যক্তিকে দলিল দাখিলের জন্য সমন দেওয়া হয়েছে, সে দলিল দাখিলকারী হিসেবে তাকে বিবেচনা না করে বিবেচনা করতে হবে, সাক্ষী হিসেবে তাকে বিবেচনা করা যাবে না। সাক্ষী হিসেবে তলব না করা অবধি তাকে জেরা করা যাবে না। যেমন ধরেন এই যে কোর্টে একটা মামলা আছে, বুঝছেন? কোর্টে একটা মামলা আছে, এই মিরাজ হলো সেই কোর্টের মামলার আইনজীবী, আর মানে বাদীপক্ষের আইনজীবী, নওরিন আপু বিবাদী পক্ষের আইনজীবী। তো এখন লোকমান ভাইয়ের কাছে একটা দলিল আছে। এখন মিরাজ বলতেছে যে এই লোকমান হচ্ছে আপনার বিবাদী সাথে যোগ সাজস করে আপনার ওই দলিলটা আটক করে রাখছে। এখন কোর্ট আপনার এইটা শোনা মাত্রই কি করলো? লোকমানের সমন দিয়ে দিল। সমন দিয়ে বলতেছে, লোকমান সাহেব আপনি আগামী অমুক তারিখের মধ্যে বা অমুক তারিখে কোর্টে উপস্থিত থাকবেন, আপনার কাছে যে দলিলটা আছে দলিলটা নিয়ে আসবেন। এখন লোকমানরে তো আপনার তাহলে কোর্টে হাজির হয়েছে ওই তারিখে কোর্টে হাজির হয়েছে দলিল নিয়ে। এখন মিরাজ বলতেছে পাইছি একজনকে, জেরা করবো, এরমে জেরা করে পুরো মামলাটাই ডিসমিস করে দিব। এখন কোর্ট হলো এই লোকমানকে কিসের জন্য ডেকেছিল? দলিল দাখিলের জন্য ডেকেছিল। এখন এই লোকমান আপনার ওই মামলার কোনো সাক্ষী না। এবং সে যদি সাক্ষী না হয়ে থাকে, সে দলিল দাখিলের জন্য তাকে ডেকেছে। এখন দলিল দাখিলের জন্য তাকে ডাকার পরে এই মিরাজ তাকে পরবর্তীতে জবানবন্দি নিতে ওই সাক্ষী জেরা করতে পারবে না, তাকে জেরা করতে পারবে না। যদি তাকে জেরা করতে হয় তাকে সাক্ষী হিসাবে ইনক্লুড করতে হবে, তারপরে সাক্ষী হিসাবে আহ্বান করতে হবে, তারপরে তাকে জেরা করাতে পারবে। এটা হচ্ছে আপনার 39 ধারা। আমি 40 ধারাতে চলে যাবে। চরিত্র বিষয়ক সাক্ষ্য, উইটনেস টু ক্যারেক্টার। উইটনেস টু ক্যারেক্টার 140 ধারাতে বলতেছে সাক্ষীর চরিত্র বিষয়ে জেরা এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যায়।
তাহলে এই যে সাক্ষীর যে চরিত্র, সেই চরিত্র বিষয়ে আপনার জেরা করা যায় এবং পুনর্জবানবন্দি নেওয়া যায়। এখন যদি এরকমের সাক্ষী হয় যে আপনার হ্যাবিচুয়ালি আপনার সাক্ষী দিয়ে বেড়ায়, সব মামলাতেই তারে পাওয়া যায়, মানে কিছু কিছু যে মৌরি আছে বা কোর্টের স্টপ আছে, বিয়ে হইলেই বিয়ের সাক্ষী তারা, ঠিক আছে। তা এই যে বা হ্যাবিচুয়ালি যে কোনো মামলাতেও আবার অনেকে এরকম সাক্ষী দিয়ে থাকে। তা এদেরকে প্রতিহত করার জন্য এই যে আপনার 140 ধারাটা ইনক্লুড করা, যে সাক্ষীর চরিত্র বিষয়ে আপনার জেরা করতে পারবেন এবং জবানবন্দি পুনর্জবানবন্দি গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, ওই যে ওই সাক্ষীকে বলতো বটতলার সাক্ষী। জি। হ্যাঁ, বটতলার সাক্ষী বলে। ও আচ্ছা, এদেরকে কি টাকা দিয়ে আনা হয়? কোর্ট মানে কাছারিতে টাকা টাকা দেয় ছাড়া কিছু সাক্ষীদের হয় এরকম? না, বুঝছেন বিথি? কোর্ট কাছারিতে টাকা ছাড়া কিছু হয় না। একজনের সাথে যদি আপনি একটা মামলা নিয়ে আলোচনাও করেন, তারপরেও আপনি তাহলে 200-500 টাকা দেওয়া লাগে, ঠিক আছে? দেয় লাগে। নিচে তার 500 টাকা জি। বলে। নিচে 500 টাকা ধরো আমার সাহেব একটু কমই নেয় স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনার ভাই কমই নেয়। যাক মাশাআল্লাহ। আচ্ছা, প্রায় ম্যাক্সিমাম মামলা কি একই চেহারা দেখা যায়? মানে একই সাক্ষী কি দেখা যায়? মানে ধরা পড়ে এরকম? অনেক আছে, যেমন ধরেন যে আপনার এক মামলাতে আসামি হলো, ধরেন যে মিরাজ, বুঝছেন? মিরাজ হলো আসামি। তাই মিরাজ আসামি, সে মিরাজ হলো আপনার আরেকজন ব্যক্তির মিরাজ সাজায় কোর্টে উঠাইছে। তা কোর্টে যখন উঠাইছে তখন আপনার কি হচ্ছে, বিচারক অনেক সময় ঠিক পায়, দুই একটা বার মিসিং হয়ে যায়, আর যেটা ঠিক পায় তাকে একদম সরাসরি জেলে ভরে দেয়। সেদিনকে গতদিনে একটা মামলাতে এক বাদী আসছে, বাদী এসে আপনার কি যেন আর কি মানে মিসবিহেভ করছে, বিচারকের সাথে মিসবিহেভ করছে। তা মিসবিহেভ করলে পরে আর কি ওনারে আর কি মানে 24 ঘন্টার জন্য নাকি 12 ঘন্টার জন্য মানে আটক করে রাখছিল। আচ্ছা, আমরা যেহেতু আজকে কে অয়ন বলো। আমি তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার ওই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে না, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল জি 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 জি। পাঁচতলায়, হ্যাঁ হ্যাঁ ওইখানে স্যার ভুয়া উত্তরাধিকারী সাজে আসছিল, পরে জজ সাহেব কেমনে জানি বুঝতে পারছে, হ্যাঁ। ধরে জেলে দিয়ে দিছে। আমি ওই নথিটা দেখতে গেছি, তো বলে যে ও এটা আচ্ছা তো আচ্ছা। মামলাটা অনেক ইয়া, পরে উত্তরাধিকার সাথে আসছিল আর কি। ও আচ্ছা, না এরকমের হয়, কোর্ট কাছারিতে অনেক কিছুই হয়। সো এই জন্য আমি আপনাদের বলি, আমি তো শুধু শুধু বলি না, আপনারা আপনাদের আদর্শ ঠিক রাখবেন, আপনারা আপনাদের আদর্শ ঠিক রাখবেন, আপনারা মানবিক অ্যাডভোকেট হবেন, মানুষকে সহযোগিতা করবেন, মানুষের পাশে থাকবেন। সব মামলাতে আপনাদের টাকা কামানো লাগবে না, সব মামলাতে আপনাদের টাকা কামানো লাগবে না। কিছু মামলাতে আপনারা ভাই, যারা গরিব আছে। আইনজীবীরা কিন্তু জজ কিনতে বলায় ভাই, বুঝছেন? জি। আমার পটুয়াখালী জেলা পারের আইনজীবীরা কিন্তু জজ কিনতে বলায় ভাই। হ্যাঁ সেটা তো আছে, সেটা এখন পার্টি যদি সেরকমের 5 কোটি টাকা দিতে পারে তাহলে তো বিচারক কিনা তো, যদিও এই বিষয়টা আমার বলা উচিত না ওপেনলি, এটা তো কোনো বিষয় না, তাই না? তো এখন দেখছেন না ভাই নিউজটা? হ্যাঁ হ্যাঁ, আমি সব নিউজে দেখি, সব নিউজে খবর রাখি, পুরো বাংলাদেশ ইন্টারন্যাশনাল। আসলে কারোর উপর জুলুম না করলেই হয়, আমার এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কোনটা? কারোর উপর জুলুম না করলেই হ্যাঁ, কারোর উপর জুলুম করা যাবে না, এবং ক্লায়েন্ট বুঝে, তার সামর্থ্য বুঝে আপনারা ফি নির্ধারণ করবেন। আর আমি তো প্রথমেই হ্যাঁ, বলেছি সেটাই। আপনারা ভালো আইনজীবী হবেন। এই ভালো আইনজীবী বলতে কি বোঝাচ্ছে সেটা আপনারা কোর্ট কাছারিতে গিয়ে আপনারা অনুধাবন করে নেবেন। যাই হোক, আমি 36 ধারাটা মিসিং হয়ে গিয়েছিল, আমি 36 ধারাটা আবার বলি। জজ মানে বিচারক কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, এটা বলতেছে 136 ধারাতে।
মানে একটা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, ওই সাক্ষ্যটা আপনার ম্যারিটফুল, ওই সাক্ষ্যটা কি অ্যাডমিট করবে কিনা, ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে আপনার সাজা দিবে কিনা, এটা নির্ধারণ করবেন কে? বিচারক বা জজ। বলা আছে কোথায়? 136 ধারাতে। লোকমান ভাই, আপনি কি সুস্থ আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সারা পাচ্ছি না। সবাই মোটামুটি আজকে একটু আছে, তবে খুব ঝামেলার মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে আছি স্যার। আল্লাহ ভরসা, ফিয়ামানিল্লাহ। সবাই দোয়া করবেন লোকমান ভাইয়ের ইসের জন্য। আপনারা সবাই নামাজ পড়বেন, বা যারা হিন্দু আছেন তারা আপনাদের নিজ ধর্মে যে প্রার্থনা আছে সেটা করবেন। আর সবাই একে অন্যের জন্য দোয়া করবেন। লোকমান ভাই দীর্ঘদিন যাবৎ তার পরিবার নিয়ে একটু ইসে আছে, লোকমান ভাইয়ের জন্য বিশেষ একটু দোয়া করবেন। আল্লাহ পাক তাকে এবং তার পরিবারকে সুস্থতা দান করুক। হ্যাঁ, এখন আমি এই সেশনটা আমি এখানেই শেষ করব। দেন আমি পরবর্তী সেশন থেকে আমি খুব স্পিডে আমি সাক্ষ্যয়নটা শেষ করব, খুব স্পিডে শেষ করব। আপনারা যতজন এখানে আছেন প্রত্যেকেই এখানে খুব অ্যাক্টিভলি এবং খুব দ্রুত আপনার ক্লাসে যুক্ত হবেন। একজনকেও যেন আমি দেখি না যে এখানে আছেন কিন্তু পরবর্তীতে আসেন না, এরকম যেন কেউ না থাকে। ঠিক আছে, দ্রুত আসেন।